Otol Memorial Trust ne lua jimong bai hasne kok to mani lahayungo ti kaisa dangsa fiogir jaka ababai te pra haste hapone goshimung manja kai ne chiba kok to mablai ingkha hasne mantri okra tongthongmani bisingte Otol Bihari Bajpayee asema salno doge kok to mablai Satya Bachchan fiogir rekha o kok to mablai tabuni simi kubun kok to mablai be baksa batainai kok to mablai fiogir mani pandawa manjaka yaksu mantri okra Vishnudev Burma, Otol Memorial Trust ni kasko Dr. Manik Shah, Tangphang Deepak Majumdar, Tripura Rungnok Yugni BC Ganga Prasad, MBB Rungnok Yugni BC Khobei Kubunra. বিভিন্ন মাধ্যম দিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক তাদের যে তন্ত্র আছে তার মধ্যে দিয়ে হোক অথচ এমএসপি বাড়ানো হয়েছে আমরাও জানি ত্রিপুরাতে পেডি প্রকিউরমেন্ট এই সরকারই প্রথম শুরু করেছিল 17.5 টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে 18 টাকা 15 পয়সা আমি যখন গ্রামে যাই তো কিছু কিছু লোক আমাকে বলে আজকাল বলছে এই কমিউনিস্টেরা যা গ্রামে গ্রামে বলছে এবার পেডি প্রকিউরমেন্ট হবে না এবার এমএসপি তে ধান কেনা হবে না ত্রিপুরা তো বিভ্রান্তি করার চেষ্টা ত্রিপুরাতে ধান প্রকিউরমেন্ট করা হবে নিশ্চিত করা হবে কারণ এখানে রাষ্ট্রবাদী দল রয়েছে রাষ্ট্রবাদী মানসিকতা মন্ত্রী পরিষদ রয়েছে অটলজির বিচারধারার মানুষ রয়েছে যখন কৃষক বন্ধুদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রীরা বারংবার আলোচনা চক্রে বসছেন তো প্রথম কি ছিল ডিমান্ড যে এমএসপি তো বন্ধ করে দেওয়া হবে তখন যখন ওদের সামনে তুলে ধরো না এমএসপি তো কোথাও বন্ধ হচ্ছে না এমএসপি তো রেট আর বাড়ানো হয়েছে আর আপনারা যে এসছেন এখানে বসছেন আপনারা ধান বিক্রি করে এসছেন কিনা বলে হ্যাঁ ধান তো বিক্রি করে এসছি কত টাকা করে এত টাকা করে তাহলে এমএসপি পেয়েছেন কি হ্যাঁ পেয়েছি তাহলে কিসের জন্য বসেছেন তারপর বলছে এখন যে টোলের মধ্যে টোল দিতে হয় ন্যাশনাল হাইওয়ের মধ্যে সেটা একটু তুলতে হবে কোথায় কৃষি বিল নিয়ে বসেছি কোথায় চলে গেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কিসের জন্য বসেছিলাম কৃষি বিলের তা বোঝার জন্য অধিকার আছে সবাই একসঙ্গে বুঝে নেবে তেমন ডেমোক্রেসি কেউ একবারে বুঝে কেউ 10 বারে বুঝে কিন্তু বোঝার অধিকার আছে মাননীয় প্রধানমন্ত্রী আজকেও আমন্ত্রণ করেছেন যে কোনো দল যে কোনো পন্থ আসুন বার্তালাপ করুন বুঝাবো আপনাদের রাষ্ট্রহিতে দেশ হিতে কৃষক হিতে সে বিল কিন্তু কোথায় চলে গেছে এখন চলে গেছে ন্যাশনাল হাইওয়ে তো আমি এই রাষ্ট্রবাদী যে পত্রিকা সেটা আমার পূর্ণ বিশ্বাস যখন অটলজির নামে হয়েছে সে রাষ্ট্রচিন্তন রাষ্ট্রহিত দেশের সমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যুবা ও রোজগার সরকারের সঠিক তথ্য সরকারের ভুল ত্রুটি সেগুলো নিশ্চিত এই পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাব আমি অনেক সময় আমার পত্রিকার বন্ধুদেরকে কোনো সময় যদি ডাকি বলি তুমি একটা জিনিস অনেক সময় জিজ্ঞাসা করি বলি যে আপনি যে ডিপার্টমেন্টের এই বিষয়ে লিখলেন ডিপার্টমেন্টে ফোন করেছেন কি জিজ্ঞাসা করা উচিত না আপনি খবরটা এক জায়গাতে কালেকশন করেছেন ভালো কালেকশন করার পর সেই ডিপার্টমেন্টের স্পষ্টীকরণ কি নেওয়া উচিত না उत्कृष्ट पत्रकारितार की सेटा उदाहरण ना
তারপর আপনি যেটা লিখবেন সেটা নিশ্চিত সমাজ এবং সোসাইটি যেটা বলে তার জন্য পজিটিভ হবে, সকারাত্মক হবে। পত্রিকারিতা এত সোজা নয়। কোনো হাউস চালানো, পত্রিকা চালানো কঠিন কাজ। আদরণীয় মানব সাহেব মহোদয় বলছিলেন ছোটি অনেক কঠিন, কিন্তু সেই কঠিনাইয়ের মধ্যে সুন্দরতা, স্পষ্টতা, পরিমার্জিত ভাষা, সেগুলো রিফ্লেক্ট হতে মাপা তোলা বিষয়কে সামনে রাখা, এক আন্দোলন থেকে আরেক আন্দোলনে না যাওয়া, যে বাইরে কোনো কিছু হতে পারে। ত্রিপুরা ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে গেলে পুনা থেকে আর আসে না, মুম্বাই থেকে আর আসে না, দিল্লি থেকে আর আসে না, কলকাতা থেকে আসে না, গুয়াহাটি থেকে আসে না। বুড়ো মা বাপ এখানে থাকে, টেলিফোনে কথা বলি সন্তুষ্ট হয়ে যায়। আজকে পুনা ছেড়ে আগরতলা চলে আসছে, দিল্লি ছেড়ে আগরতলা চলে আসছে। তার কারণ রাষ্ট্রবাদী মানসিকতা, রাষ্ট্রবাদী সোচ ত্রিপুরাতে ডেভেলপড হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, যেখানে একটাই লাইফলাইন ছিল আসাম আগরতলা রোড, আজকে সেই রাষ্ট্রবাদী পুরুষ কটা রোড দিয়েছে? 2.5 বছরে 7খানা রোড জোরে দিয়েছে ত্রিপুরার সঙ্গে লাইফলাইন। কোথা দিয়ে? একটা আসাম আগরতলা রোড পেপ শোল্ডার হচ্ছে, চড়া হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। প্রায় 3200 কোটি টাকা ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে। তারপর আরেকটা অল্টারনেটিভ রোড, যেটা চুরাইবাড়ি হয়ে, কুমারঘাট হয়ে, খোয়াই হয়ে আগরতলাতে আসবে। 40 কিলোমিটার কম হবে তার দূরত্ব, ও 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চুরাইবাড়ি থেকে আগরতলা পৌঁছে যাবে। তার রাস্তা তৈরি হচ্ছে। আগরতলা থেকে আঘোরা হয়ে, বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত রেল লাইন তৈরি হচ্ছে। গোমতী নদীতে রিভার প্রোটোকল রোড স্যাংশন হয়েছে, ট্রায়াল হয়েছে। গোমতী নদী হয়ে কতটা পর্যন্ত যাবে সেই প্রোটোকল রোড? কেউ কল্পনা করেছিল? ড্রেসিং করার পর গোমতী নদী থেকে সোনামরা হয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির কনস্টিটুয়েন্সি বারাণসী পর্যন্ত যাবে, তার ব্যবস্থা করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তারপর সেখানে থামেননি, চিটাগাং বন্দরগাহর সঙ্গে নর্থ ইস্টের মধ্যে সবচাইতে কাছে সমুদ্র বন্দর যদি কোন রাজ্যের আছে, আমার সুন্দরী ত্রিপুরার আছে। যেই ত্রিপুরাকে একবার এক সময় বলতে ছোট রাজ্য, কিচ্ছু হবে না, গরিব স্টেট, আজ সেই ত্রিপুরা নর্থ ইস্টের করিডোর হয়ে যাচ্ছে বন্ধু। নর্থ ইস্ট রাজ্যগুলির করিডোর হয়ে যাচ্ছে। কারণ গুয়াহাটি থেকে হলদিয়া বন্দরের দূরত্ব 1541 কিলোমিটার, আর গুয়াহাটি থেকে চিটাগাং বন্দরের দূরত্ব মাত্র 600 কিলোমিটার। তো গুয়াহাটি কোথা দিয়ে ট্রান্সপোর্টেশন করবে? হলদিয়া দিয়ে করবে না চিটাগাং দিয়ে করবে? আর যখন চিটাগাং দিয়ে নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো ট্রান্সপোর্টেশন শুরু করবে, সবচাইতে লাভবান যদি কোনো রাজ্য হয় সেটা আমার ত্রিপুরা রাজ্য হবে। তারও তৈরি শুরু করে দিয়েছি। আইসিপি কাজ শুরু হয়ে গেছে, লজিস্টিক হাব শুরু হয়ে গেছে, স্পেশাল ইকোনমিক জোনের কাজ শুরু হয়ে গেছে, আর মৈত্রী সেতু এই ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে। তারপর ওইদিকেও প্রধানমন্ত্রী ছাড়েননি। মৈত্রী সেতু পার হওয়ার পর সিঙ্গেল রোড আছে, যেটা 36 কিলোমিটার গিয়ে বিশ্ব রোডে ধরবে। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 700 কোটি টাকা দিয়ে বাংলাদেশ দিয়ে সেই কাজ, টেন্ডার দিয়ে কাজ শুরু করার ব্যবস্থা করেছেন। সেই দিশাতে ত্রিপুরা চলে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে চিটাগাং বন্দরগাহ থেকে আরো প্রস্তাব করে দিয়েছেন। চিটাগাং বন্দরগাহতে আশা করি পত্রিকায় থাকবে না সত্য ভাষণ যখন না, এবং এই পত্রিকাটা যেমন রাষ্ট্রবাদী পত্রিকা, সেটা সবচেয়ে বড় কথা। একটা রাষ্ট্রবাদী পত্রিকার কি দরকার ত্রিপুরায়? যে
এখন বিভিন্ন মাধ্যম এসছে, ইন্টারনেট আছে, টিভি আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, সব কিছু আছে। কিন্তু প্রিন্ট মিডিয়া এখনো প্রিন্ট মিডিয়া, ছাপা অক্ষরের এখনো ভ্যালু অন্যরকম। আমরা এখনো ভারতবর্ষে ছাপা অক্ষর বিশ্বাস করি, এবং অনেক সময় দেখবেন পার্লামেন্টেও ছাপা অক্ষরের মাধ্যমে ডিবেট তৈরি হয়, পত্রিকার খবর দিই। ত্রিপুরা অ্যাসেম্বলিতেও বিরোধী দলের নেতারা পত্রিকা বগল চাপা করে নিয়ে আসে, প্রশ্ন করে আমাদেরকে, সেটা চলে। এখন ছাপা অক্ষরে এখন সম্মান আছে, আর এই সম্মানটা থাকুক, আমরা চাই সেটা, আমরা চাই এই সম্মানটা থাকুক। এবং আমরা সবসময় বলি আজ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং সত্য ভাষণ এমন পত্রিকার আজকে প্রকাশিত হবে নতুন রূপে, এবং সেটা একটা ন্যাশনালিস্টিক পেপার হবে, আমি আশা করব, আমার কনফিডেন্স আছে সেটাই হবে। কিন্তু ভারতবর্ষে যে আমরা রাষ্ট্রবাদ বলি, সেটা সংকীর্ণ রাষ্ট্রবাদ নয়, সেটা প্রশস্ত রাষ্ট্রবাদ। এই রাষ্ট্রবাদ কিন্তু ব্রিটিশ রাষ্ট্রবাদ মতো নয়, কলোনি বানা। ভারতবর্ষ ছিল ব্রিটিশের কলোনি, আফ্রিকার পুরাটাই ছিল ব্রিটিশের কলোনি, অস্ট্রেলিয়া ছিল ব্রিটিশের কলোনি, উপদেশ বানানো। ভারতবর্ষের ইতিহাসে কোনো উপদেশগুলো আমরা বানাইনি। উপদেশ তৈরি করার রাষ্ট্রবাদ ভারতবর্ষের রাষ্ট্রবাদ নয়, ভারতবর্ষের রাষ্ট্রবাদ অন্যরকম, বা বাজার ক্যাপচার করার জন্য রাষ্ট্রবাদ নয়। এক দেশের কাঁচামাল নিয়ে আরেক দেশে তৈরি করা। Tabun jorobo tong halorong no rugui juda pati tongmorong no rugui CPIM hasi komite cha salo Agartala kaisa kongmalai asuklama pandangkha ADC chongmai no kiteng juda thayo thangrang akalai ma akorong no tei kongmalai engkha abuna kare kisa thairogo kebungnai bodol lokchoproma rong no tei bo kong lamo kok khuzalakya aba hairok nasige tabune kongmalai panda belen toro Shaltang hangoro khobjak jania te Mohanpur bakakse judicial court sanamnani te kerong krongrono asonani bage bar library sanmani khobui jotei kai chuko shanmorongno tei montri okra bai malanani chaitok phano montri okrani bakakte mungsha talmaya angai melarma situ habonogo kothumani kuthumung ringkha All India Lawyers Association Osalo kothumani kuthumungo All India Union Shaltang hangor committee ni tangphang Basko de Burma shaka samungklai tongnai joto kotal kerong krongrongno pula bisikba haboni bakakti khok basai khlai rang maranangnai tei katal bidding samne khobui kerong krongrongni bage katal khlai canteen samne kok shaka নভেম্বরের 16 তারিখ আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ওয়েস্ট ডিস্ট্রিক্ট কমিটির পক্ষে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনার কাছে আমরা সময় চেয়েছিলাম কিছু দাবি দাবা নিয়ে আমাদের পেশাগত কাজ করতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে সেই অসুবিধার সম্মুখীন হওয়ার কারণে আমরা কিছু দাবি দাবা নিয়ে ওনার শরণাপন্ন হয়েছিলাম সময় চেয়েছিলাম কিন্তু আজকে পর্যন্ত 40 দিন হয়ে গেল আজকে পর্যন্ত উনি সময় দিতে পারেননি আমাদের সাথে আমাদের কথা শোনার সময় হয়নি ওনার আমরা যোগাযোগ করেছিলাম ওনার সাথে ওনার অফিসের সাথে কিন্তু সময় এখনো দেয়নি তার জন্য আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে জানাতে চাই যে আমাদের দাবিগুলি অতি সত্বর এবং অতি দ্রুত আপনি ব্যবস্থা গ্রহণ করুন যাতে আমাদের যারা লয়াররা আছে সারা ত্রিপুরার লয়াররা তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন এই সমস্যার সম্মুখীন থেকে উত্তরণের রাস্তা পাই সেই দাবিগুলির মধ্যে প্রথম ছিল পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত জিরানিয়া মোহনপুর মহকুমায় জুডিশিয়াল কোর্ট স্থাপন করতে হবে 1 নম্বর দাবি ছিল 2 নম্বর ছিল পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত সমস্ত আদালত আইনজীবীদের কর্মস্থলে পেশাগত নিরাপত্তা প্রদান করতে হবে তৃতীয় ছিল সরকারি খরচায় জীবন বীমা স্বাস্থ্য বীমা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড উকিলদের জন্য করতে হবে চতুর্থ ছিল যে যারা নবীন লয়াররা আসে তাদের 5 বছর 5,000 টাকা করে সরকার থেকে আর্থিক অনুদান দেওয়া 5 নম্বরে ছিল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের একটা বিল্ডিংয়ের পশ্চিম পাশে আমাদের একটা
এই জায়গা আছে, ওই জায়গাতে আমাদের অ্যালট করে আমাদের এখানে ক্যান্টিন ব্যবস্থা করা। তারপরে 6 নম্বরে ছিল আমাদের বিল্ডিং, আমাদের যে পুরনো বিল্ডিং সেই বিল্ডিংকে আধুনিক করা, লাইব্রেরি করা। এবং সপ্তমে ছিল আদালত চত্বরে যারা আছে বিচারের জন্য তাদের শৌচাগার ব্যবস্থা করা, বসার সুব্যবস্থা করা। অষ্টমে ছিল কোর্ট, আদালত পুলিশ কোর্ট সংস্কার করা, আসামিদের রাখার জন্য পুরুষ মহিলার এগুলি ভালো ব্যবস্থা করা। লাস্ট এবং নবমে ছিল দায়রা আদালতে কার পার্কিং আমাদের ব্যবস্থা করা, এখানে অফিস লেনের জায়গাটা কার পার্কিংয়ের ব্যবস্থা করা। এই দাবিগুলি মূলত ছিল রাজ্য সরকারের কাছে, কিন্তু আমাদের কথা শোনার কেউ লোক নেই। তা আমরা হতাশ, তার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি যে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে জানাতে চাই যে এই দাবিগুলি আমাদের অতি সত্বর সুরাহা করুন। তার ফলে আমরা লয়াররা স্বাধীনভাবে সুন্দরভাবে আমরা এখানে পেশাগত কাজটা পরিচালনা করতে পারবো। কারণ ত্রিপুরার প্রশাসন বলুন বা ত্রিপুরার জনগণ বলুন, আমরা কিন্তু এমন একটা জায়গাতে আছি যারা আমরা আমাদের লয়াররা সমাজের একটা দর্পণের মতো কাজ করি। তা আমাদের নিরাপত্তা দেওয়া, আমাদের সুব্যবস্থা করা এটি সরকারি দায়িত্ব। সরকার শুনছে না বলে আমরা আপনার শরণাপন্ন হয়েছি, আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই। এখন আমরা দেখতে পাই যে সরকারের কাছে যদি কেউ কিছু দাবি করে পুলিশ লেলিয়ে দিচ্ছে, পুলিশ দিয়ে সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে, আন্দোলন থামাতে চায়, পুলিশ লাগিয়ে দেয়, অ্যারেস্ট করে দেয়। কিন্তু পুলিশ তো আর আমাদের কথা শুনবে না। কণ্ঠস্বর শুনতে গেলে সরকারের যে যারা আমাদের ভোটে জয়যুক্ত হয়ে সিংহাসনে বসেছে ওদের আমাদের কথা শুনতে হবে। পুলিশ তো আর আমাদের কণ্ঠস্বর শুনবে না। পুলিশের কাছে অস্ত্র আছে, পুলিশ আমাদেরকে সেইভাবে জনগণকে তাদের সবসময় আমরা দেখি যে রাষ্ট্র পুলিশকে নিয়ন্ত্রণ করে, জনগণকে যারা প্রতিবাদী লোক তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে লেলিয়ে দেয়। কিন্তু পুলিশ কিন্তু জনগণের দুঃখ বেদনা শোনার লোক না, তারা প্ল্যাটফর্ম না। তার জন্য সরকারের কাছে আবার নিবেদন করছি, আপনারা অতি সত্বর আমাদের এই দাবিগুলি শুনুন। আমরা এই দাবিগুলি মাধ্যমে আপনাদের মাধ্যমে দাবিগুলি আপনার কাছে পেশ করছি, আপনারা শুনুন এবং আমাদের অতি সত্বর এই সুরাহার ব্যবস্থা করুন। আর অর্ডার একদম তলানিতে এসে গেছে, মানে অত্যাচারের মাত্রা এইরকম চলে গেছে, অরাজকতা বলবো, একদম অরাজকতা, যেখানে আইনের শাসন নাই বলতে হয়। কারণ প্রত্যেকদিন আমরা দেখতে পাই, গতকালকে রাত্রে যে আমাদের রামনগর এলাকায় 4 জন যুবকের বাড়িতে আক্রমণ হয়েছে রাত্রেবেলা। তাদের মেরে তাদেরকে পায়নি বা মারতে উদ্যত হয়েছে এরকম না, কিন্তু তাদের যে বৃদ্ধ মা বাবা তাদেরকেও মারার জন্য চলে গেছে, ওরা তাদেরকেও হেনস্থা করেছে, জিনিসপত্র লুটপাট করেছে, বাড়ি ঘরে আগুন দিয়েছে। মানে এইরকম পরিস্থিতির মধ্যে আমরা ত্রিপুরাবাসী প্রত্যেকদিন রাত্রগুলি আমরা কাটাচ্ছি একটা ভয় ভীতির মধ্যে অবস্থা। তার জন্য সরকারকে বলবো অতি দ্রুত আপনি ব্যবস্থা করুন। আপনি কি ঘুমিয়ে আছেন এখনো? আপনি জাগুন, দেখুন, শুনুন, আমাদের কথা শুনুন, আপনার ব্যবস্থা নেন। পুলিশ দিয়ে ওদের যারা অত্যাচারী তাদেরকে গ্রেপ্তার করুন। এখন দেখতে পাচ্ছি যে আপনি অত্যাচারী হয়ে পুলিশকে সাহায্য করছেন, পুলিশ দিয়ে সাহায্য করছেন, আর যারা আমরা ভিকটিম তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে আপনি সেলে ঢুকিয়ে দিচ্ছেন। এরকম আমরা চাইনি তো, এরকম সরকার আমরা জনগণ চায় না, আমরাও চাই না, আপনারাও চান না। কিন্তু আপনারা যে ভূমিকা নিচ্ছেন তা আমরা বলবো, নিবেদন করব আপনাকে সেই ভূমিকা থেকে আপনি সরে আসুন এবং আমরা জনগণের কথা শুনুন, জনগণের নিরাপত্তা দিন। এই কথা দিয়ে কথা বলবো আমার সভাপতি। অল ইন্ডিয়া লয়ার্স এসোসিয়েশন অবাহাইরক সামরক নতৈ মন্ত্রী অকরাবাই মালাইনানি চাইতক ফানো মালাইয়ানি বাগৈ योग्य अंगै অবাহাই কক্থমনি কুথুমং খলাই বরনে সামরক সানানি নাংখা। दिनै हाय सालनो थै कथार थैकिया बीजेपी नि कसरां आदं चानमोहन त्रिपुरा थोंरों नासलिमंगो कलायै बिनि अबहाय थै कथार थैमनो मुतु खुबै बीजेपी जनता किसान मोर्चा सदय बेदनि पखाक्तै मुतु खुमा पान्दा खलायजाखा। দিনে আপনারা জানেন যে আমাদের কার্যকর্তা আমাদের
দলের সৈনিক, আমরা যে সৈনিককে হারিয়েছিলাম চানমোহন ত্রিপুরা, আজকে আমরা সদর আরবানের যে কমিটি ডিক্লেয়ার করলাম কিষাণ মোর্চার, ওনার বলিদানের এবং ওনার যে আজকের দিনটা স্মরণ করে রাখার জন্যে আমরা আজকের এই দিনটাকে আমরা পালন করছি এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। যার বলিদানে আমরা ত্রিপুরার যে ক্ষমতায় ছিলাম, যারা কুখ্যাত কমিউনিস্টদের অত্যাচারে আমাদের একজন সৈনিক, এই সৈনিকের রক্তের বলিদানে এই রাজ্যের মানুষ 30 বছরের 25 বছরের অপশাসন থেকে চানমোহন ত্রিপুরার মতো আমাদের সৈনিকদের বলিদানের ফলেই আমরা এই রাজ্য থেকে উৎখাত করতে পেরেছিলাম। আজকের দিনে আমরা ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে ওনার আত্মার সদ্গতি কামনা করি। উনি যেখানে থাকেন ওনার ভালো থাকবে এবং সুখে থাকুক, আমরা সেই কামনা করি। এবং আমরা ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং চানমোহন ত্রিপুরার এই বলিদান দিনে আমরা ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার সদর আরবানের যে কমিটি ডিক্লেয়ার করেছি, এই কমিটি প্রত্যেকটি কার্যকর্তা আমি মনে করি চানমোহন ত্রিপুরার মতো এইরকম সৈনিক হয়ে দলের জন্য, দেশের জন্য, সমাজের জন্য প্রাণ দেবে এবং সমাজের যে সঠিক এবং সত্য জিনিসটাকে উদ্ঘাটন করার জন্য আমাদের প্রত্যেকটি কিষাণ মোর্চার সৈনিক কৃষকের স্বার্থে কৃষকগিরিতে কাজ করবে, সেই কথাই আজকের দিনে বলবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। थांनाय साल किसा रमै याक्षि बदलनि तुदुजाक शिकल आंदं रंनि साकाओ थेमरां बररक बाय चप्र जांमनि कुतुं आकारलायजा आबनो रक सावन्य कक्थुननाय रबाय दाक सिदाक अंगै विजय विश्वास साका अभाय पाति थानि ग्रोंजारनि मोखां सिनुwi मानखा बरौनि मुंगै मामला खालायजांनाय CPIM सालतां हांकरनि तांफांकरा पवित्र कर तै खरंनि रोंसोंनाय आंदंरंनि नग सामसिता तांनर जेतिके चप्रखा आबनो सेजमं फुनुका विजय विश्वास আজকে ঠিক সকাল 12টা নাগাদ আমার মোবাইলে আননোন নাম্বারে 2টা ফোন আসে। ফোনে আমাকে 2-3 বার হুমকি দেওয়া হয়, আপনি কোন জায়গায় আছো, ইমিডিয়েট বাড়িতে আসো। 3 বার 4 বার ফোন ধরার পর আমি আরেকবার বললাম আপনি কে, নামটা সেইভাবে বলছে না। কিন্তু বিকালবেলা প্রায় 6টার সময় থেকে অসম্ভবভাবে ফোন টোন আইতেছে যে কই আসো, ইমিডিয়েট তোমার মারুন। এক্ষেত্রে 8 ঘন্টা হয়েছে আমি বাড়িতে ঢুকছি। ওই টাইমে আমাদের গেট টেট সমস্ত লাগানো আছিল, প্রায় 70 থেকে 80 জন, হাতে শাপল, দা, প্লাস্টিকের বড় স্টিক, তারপর সাথে আরও কিছু লোহার অন্য কিছু আসছিল, সম্পূর্ণ নিয়ে বাড়িতে ঘরে ঢুকছে। দরজা অলরেডি 2টা দরজা ভাঙ্গা ঘরে ঢুকা, ঘরে যা জিনিস আছিল সমস্ত জিনিস ভাঙছে। আমার ছোট ভাইয়ের উপরে হাত তুলছে, ছোট ভাইয়ের খুনের হুমকি দিছে, দাও দিয়া একটা খুব সম্ভবত দেওয়ার চেষ্টা করছিল, লাগছে না সেইভাবে, কিন্তু তারা অসম্ভবভাবে হ্যারাসমেন্ট মারছে। ভাইয়ের পিছনে অসম্ভবভাবে আক্রান্ত হয়েছে। বিগত কিছুদিন ধরেই এই ধরনের একটা হামলা হইব এই আশঙ্কায় আমি ছিলাম এবং অলরেডি বিভিন্ন জায়গা থেকে আলোচনা হইতেছে। প্রথমত তারপর 8 ঘন্টা নাগাদ পুলিশ ফোন করছি, প্রায় একবারে HDPO থেকে আরম্ভ করে SP অবধি জানানো হয়েছে। 8 ঘন্টা পর 2 জন পুলিশ আইছেন, আইয়া দেখছেন যে এই এতটুক মানে 2টা ছবি তুলে নিছেন, এর চেয়ে বেশি কোনো কিছু করছেন না। কইলেও আমরা যাইতেছি গা, বাকি যারা আছে তারা পরবর্তী সময় আইব। আমি এই রাজ্যের প্রশাসনের কাছে একটাই কথা কমু যে বর্তমান সময়ে আমাদের রাজ্যে, গোটা রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ চলছে, আগামী দিনেও যদি সন্ত্রাস থাকে, যদি মনে করেন এই রাজ্যের বিজেপি শাসক দলের একবার হইল আমরা গেলাম, এটা বলছি আমি গতকালকে আবার রাত্রেবেলা ঠিক এই প্রথম খবর পেলাম জয়দীপ রাউত আমাদের যে রামনগরের প্রেসিডেন্ট তার বাড়িতে আগুন লাগে। সেই প্রথম আমার ফোন করে আমি সঙ্গে সঙ্গে জানাইছি, ফায়ার সার্ভিসে জানাইছি, ওই সঙ্গে সঙ্গে গেছে তারা, তাতে বড় আগুন লাগতে পারে না। এরপরে বিজয়ের বাড়ি, এটা 3 নম্বর একের প্রকাশ্যে। তো সেই জায়গাতে বিজয়ের বাড়িতে, বিজয়ের পাশের বাড়িতে যদি ওরা না আসতে পারে, বিজয়ের তো খুনি করে ফেলতে। তাতে এরপরে হলো আমাদের যে সেক্রেটারি জয়দীপ আর সন্দীপ মন্ডলের ওর বাড়িতে একই অবস্থা। এইটা যে চলছে আর কি,
এটা কি চায় তারা। কালকে নাকি তারা বড়দিনের উৎসব করছে, সেই উৎসবে তারা এই সমস্ত ঘটনা এই 9:30 থেকে এই ঘটনাগুলো শুরু করছে। আমরা নিন্দা করছি এবং আমরা আজকে প্রোগ্রামও করবো এবং কন্টিনিউয়াসলি চলবে, দেখি তারা কতখানি যেতে পারে আর আমরা কতখানি যেতে পারি। Hastewa Montri Okora, Tembrong Akamorong, Motana Kok Shaw, Juda, Panda Akorogo, Kutumlemu Akorogo, Pia, Hastewa Tabunetong, Halok Terazak, Tembrong Akalatini, Abahapati Monote, Haste Hapon, Bomba Yaprishano, Abuno Fanes Salonuzanai. Funugai meeting Michil Panda Akro Karinaidi, Hagesis Hawi Manai, CPIM Toraton Gray. Joto Communist BJP Ungai Tanka, Biplop Kumar Devni Koktoi, Obahari no Kofiroka, Kevone Budali Adong Badal Chaudhary, Koktumani Kutumungo, Obahari Challenge Ruwe CPIM Bulinia Official, Shonzaza Koktumani Kutumungo Challenge Raka, Kevone Budali Adong. কংগ্রেসের সঙ্গে সিপিএমের সংঘর্ষ, সেই সংঘর্ষে এটা বিচাররা কোন যা করার তাই করছে। এটা নিয়ে ঘটনা হচ্ছে সেই 1989 সালের ঘটনা। 1989 সালের ঘটনার কংগ্রেস সিপিএমের সংঘর্ষে এই দুজন মারা গেছেন একদিনে না, আলাদা মানে সেই সমস্ত দিক থেকে। তো আজকে কংগ্রেসের সেই শহীদদের এই গুলিকে তারা তাদের দলে অন্তর্ভুক্ত করছে। মানে আমি জানি এদের আত্মীয় স্বজন অনেকেই জানে এই দুটা বলা যায় রাজনীতি। 89 সালের ঘটনা যদি আজকে 20 সালের শেষে তুলে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে, এছাড়া দুর্ভোগের জন্য কী হতে পারে? এর জন্য মহাজন এটা তো আমি কি করি, সারাদিন মদে মত্ত থাকতো, মদ খেতে খেতে তার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, মদের ইয়েতে এই চা দোকানের মতন ছিল নরুয়া বাজারে। তারপরে স্বর্ণবালা নামক, এটার বয়স 45, এই নরেন্দ্র মোদী শুনেছে 1994-তে, আর আগে দুজন 89। তার স্বর্ণবালা নামক 45 বছর বয়স, পারিবারিক কারণে খুন আসামি ধরা পড়ে, বিচার হোক, জেল হোক। হ্যাঁ, এই যে এই পারিবারিক কারণে যে খুনেছে, পরিবারের মধ্যে কোনো রাজনীতি তার মধ্যে ছিল। কারণ এবার শুদ্ধ মিললে 40 বছর আমি এলাকার বিদায় হয়েছি। হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলি সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা আমি যা দেখেছি। লিটন পাটেল 24 বছর, এটা 2016 সালে, তাতে মদমত্ত অবস্থায় ইয়ে চালাচ্ছিল, অটো চালাচ্ছিল। অটো চালাতে গিয়ে স্ট্রোক হয়ে গেছে, এই স্ট্রোকে তার মৃত্যু ঘটে। এখন তাকে রাজনৈতিক খুন হিসেবে মর্যাদা দেওয়া, এইখানে তারা সিদ্ধান্ত নিয়েছে। মনমোহন সদাগর 72 বছর বয়স, এটা পরিবারের মানে খুব মানে বিপদ থেকে একটা বাচ্চা ছেলে আঘাতে মনমোহন সদাগর মারা যায়। তারপরে এই পরিবার মধ্যে চলে আসে। এই পারিবারিক বাচ্চাদের হাতে যেটা কোনো এটা নাবালক ছিল, 16 বছর না কত, আদালত তাকে মিনিমাম শাস্তি দিয়ে, নাবালকের যা শাস্তি, উনি এর আঘাতেই মারা গেছে, এটা ঠিক আছে। এখন সেটাকেও রাজনৈতিক উছিলা তারা দেন, খুব ভয়ানক। আমরা যারা বিরোধীরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, মানুষের কিছু কথা রাস্তায় তুলে এনে আমরা বলতে চাই, তাদের মানে স্বাধীন কর্মসূচি করার কোনো অধিকার এখন নেই। দরখাস্ত দিলে দরখাস্ত রাখে না, অথবা রেখে দেয়, পারমিশন দেয়। এখানে শুধু এটা বিলোনিয়া না, আগরতলা এবং অন্যান্য জায়গাতে এবং সরকারি নির্দেশে এটা হচ্ছে। এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে বিলোনিয়ার এসএফআই তারা বারবার পুলিশের কাছে গেছে, তারা পারমিশন আছে। তো আগের বারও কর্মসূচি যেগুলি করছে, এগুলি হয়তো আপনাদের নজরেও করছে। এখান থেকে বাড়িয়েছে
হয়তো বড়দিন ওই প্রদীপের শহীদ স্মৃতিভঙ্গি বেদি যেটা অথবা 1 নম্বর টিলার এটা পর্যন্ত সেখানে হ্যাঁ সেখান থেকে ফিরে গেছে। হ্যাঁ, এটা বোঝাপড়ার মধ্যে আর ছোট হলেও একটা প্রতিবাদের সুযোগ ছিল। কালকে আমি বলবো একবারে টোটালি মানে ইল মোটিভেটেড এই পুলিশ এই ছাত্রদের উপর আক্রমণ সংগঠিত লাঠিপেটা করে পিছন থেকে দিক থেকে আমরা যারা ছিলাম আমরা ধেয়ে সামনে গেলাম মানে সব দিক থেকে নানাভাবে সেভাবে আমার বক্তব্য হচ্ছে পুলিশকে যেভাবে আজকে দলদাসে রূপান্তরিত করছে এটা তো গণতন্ত্রের পক্ষে বিপদ এবং বিপ্লব দেয় তার হাতে স্বরাষ্ট্র দপ্তর পুলিশ মানে কী কাজ করবে এটা ঠিক করে দেয়। এখন পুলিশকে যদি এরকম দলদাসে পরিণত করে একটা ফ্যাসিস্ট রাজত্ব এখানে কায়েম করতে চায় গণতন্ত্রকে ধ্বংস করতে চায় কালকের নমুনা কিন্তু এটাই এটা আমাদের রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারে খণ্ডন করার তাকে বিপন্ন করার একটা আমি বলবো এই এই আক্রমণ এটার বিরুদ্ধে আমি বলবো সমস্ত গণতান্ত্রিক মানুষ দলমত নির্বিশেষে এটার প্রতিবাদী হওয়া উচিত এবং নোংরামি কোন জায়গায় চলে গেছে কালকে সন্ধ্যা করছে বিশেষ করে বেকার যুবকদের সঙ্গে সবচেয়ে চরম বিশ্বাসঘাতক দ্বিতীয় বিশ্বাসঘাতক হচ্ছে 10,323 তারাই তো কথা বলছে একজন দায়িত্বশীল মন্ত্রী এই আসামের হেমন্ত বিশ্ব শর্মা সে বলছে 3 তারিখ ভোট গণনা হবে 4 তারিখ মন্ত্রিসভা হবে বিকেলে আপনাদের সবাইকে রেগুলার করবে আজকে কতদিন তারা রাস্তায় বসে আছে আমরা গেলাম পরিষদীয় দল বিধানসভা আমরা প্রতিনিধি আছে আমরা সবাই মিলে গেল আমরা রিকোয়েস্ট করব এই সমাধান তো মানে অলরেডি দেওয়া আছে হ্যাঁ কোর্ট বলেছে শিক্ষকতার চাকরিতে ওদের রাখা যাবে নতুন যে কেন্দ্রীয় নীতি হয়েছে আমরা মেনে নিয়েছি তো শিক্ষক ছাড়া তো অনেক কাজ আছে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মিড ডে মিল আছে স্কুলের মধ্যে এই যারা পড়ান তাদের 2-3 জন শিক্ষককে এই কাজে হতে হয় শিক্ষকের অভাব আছে লাইব্রেরি আছে খালি পড়ে থাকে ছেলেরা গিয়ে বই পায় না বই দেওয়ার লোক নাই তারপরে হোস্টেল আছে সেখানে সুপারিনটেন্ডেন্ট নেই এই হোস্টেল মানে নিয়ম শৃঙ্খলা এগুলি রাখার জন্য ছেলেগুলিকে দেখভাল করার জন্য যত্ন নেওয়ার জন্য তো এই সমস্ত পোস্ট প্রায় 12,000 পোস্ট আমরা শিক্ষা দপ্তরে তৈরি করলাম আর সোশ্যাল ওয়েলফেয়ারে 1,000 পোস্ট ক্লাস 3 পোস্টে তারা চাকরি করতেন 2য় শ্রেণীতে আমরা 3য় শ্রেণীর মধ্যে দিয়েই পোস্টগুলি তৈরি করেছি এবং ইন্টারভিউ হয়ে গেছে মানে সব প্রস্তুত প্যানেল প্রত্যেকের চাকরির প্রভিশন তার মধ্যে করা হবে এটা সব রেডি হয়ে গেছে এর মধ্যে আবার কোর্টে গেল সুপ্রিম কোর্টে বললো যে আমাদের যে রাজিয়েছেন এটাকে চ্যালেঞ্জ করে এটা গভর্নমেন্ট করছে দুর্ভাগ্যজনক দেশের সর্বোচ্চ আদালত আমাদের এই সিদ্ধান্তকে তারা ভুল বুঝে কিন্তু সর্বশেষ রায় সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে তাতে কিন্তু ওই রায়ের পক্ষে তারা দাঁড়ান একবারের জন্য বলেননি ওই পোস্টগুলিতে লোকদের নেওয়া যাবে বরং এরা যাতে ইন্টারভিউ দিতে পারে যে কোনো চাকরিতে তার বয়স 2023 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে যত বছর হোক কোনো জায়গায় হলে সেখানে দিতে হবে আর এই যে 13,000 পোস্ট এটা কিন্তু না নেওয়ার জন্য একবারের জন্য বলে সুপ্রিম কোর্ট তার সর্বশেষ রায় আমরা এটাই মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছি আপনারা কেন এসব অন্ধকার হাতাচ্ছেন কেন এই ছেলে মেয়েগুলি এতদিন পর্যন্ত বসে আছে বা ভারতের ছাত্র ফেডারেশন SFI স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া তার 50 বছর পূর্ণ হচ্ছে এবং এই যে SFI যেটা হলো 70 সালে আমরা তখন বিভিন্ন রাজ্যে বামপন্থী ছাত্র সংস্থাগুলি বিভিন্ন নামে কাজ করতাম যেমন ত্রিপুরায় TSSF ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন বাংলায় মানে BPSF বেঙ্গল প্রভিন্সিয়াল স্টুডেন্টস ফেডারেশন
যেমন কেরালা স্টেট স্টুডেন্টস ফেডারেশন, এরকম অন্ধ্র, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যের নামে ছাত্র সংগঠন করে বামপন্থী ছাত্ররা সংগঠিত হচ্ছে। তখন সিদ্ধান্ত হয় সারা দেশের এই ধরনের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলি আছে তাদের নিয়ে একটা সর্বভারতীয় কমিটি গঠন করা। সেই অনুসারে 70 সালে 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর সর্বভারতীয় সম্মেলন সেখানে ডাকা, এবং সেই সম্মেলনে আমার থাকার সুযোগ ছিল, এবং সেই সম্মেলন থেকে সর্বভারতীয় কার্যকরী কমিটি যে হয় সেই কমিটির সদস্য আমি নির্বাচিত। এই এসএফ বিলোনিয়া তারা ঠিক করছে এই ডিসেম্বরের মধ্যেই তারা এটা প্রাক্তন এবং বর্তমানে যারা আছে তাদের মিলে সম্মিলিত একটা কর্মসূচি তারা করবে, তাতে আমাকেও নিমন্ত্রণ করে। মানে এই তখন আমি যখন গঠিত হয় তখন আমি ত্রিপুরার ছাত্র ফেডারেশনে রাজ্য সভাপতি ছিলাম। স্বাভাবিক কারণে তাদের নিমন্ত্রণ আমি গ্রহণ করি। আমি প্রায় গত 2.5 মাস বিলোনিয়া আস্তানে শারীরিক অন্যান্য কারণে মানে কোভিড এই সমস্ত কারণে তো আসলাম। তারা উদ্যোক্তারা 2টা ভাগে ভাগ করে, বর্তমান ছাত্ররা তারা প্রথম ভাগে, আর আমরা যারা স্থানীয় এই সমস্ত খুনখারাপি সেটাকে কেন্দ্র করে যদি তারা এই শহীদের তালিকার মুখ্যমন্ত্রী সেখানে যে উত্তেজনাকর বক্তব্য রয়েছে, মার কাট, আমি যা শোনার কথা বা এই টিভিতেও কিছু কিছু চ্যানেলে যে সমস্ত খবর দেখছি, এটা তো খুব দুর্ভাগ্য। এলাকাটা আস্তে আস্তে শান্ত হয়ে আসছে, মানুষ বুঝতে পারছে না। 3 বছরের একটা অভিজ্ঞতা তাদের কাছে আছে, একটা বেকারের একটা ঘরে চাকরি যায়নি কিন্তু, হ্যাঁ, উপজাতীয় অঞ্চল যেটা আছে এর সঙ্গে সেখানে অবধারণা হচ্ছে রেগার যে সমস্ত কাজ আছে খুব কম কাজ মণ্ডলের তারাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। যদি 10 ম্যান্ডেজের কাজ আসে, যারা শ্রমিক তারা 3 থেকে 4 ম্যান্ডেজের কাজ পাবে, বাকি ম্যান্ডেজ এরাই ভাগ করে নিয়ে যাচ্ছে। এরকম একটা অভাব অনটন চলছে, আর তার মধ্যে আবারও উত্তেজনা তৈরি করার জন্য যাতে মানুষ এসব নিয়ে কোনো কথা বলে। এরা তালিকা দেখতে 3 বছরের সঙ্গে এতটা সরকারি চাকরি দিচ্ছে, হ্যাঁ, সরকারি চাকরিতে রেগুলার করতে এত টাকা চাকরি দিচ্ছে। 2-4টা ছেলে চাকরি পেয়েছে, ট্যাগ পরীক্ষা বসছিল তারা, সেখানে সিলেকশন ছিল, তাতে কিছু অফার পাইছে। এছাড়া কি চাকরি দিচ্ছে এই 3 বছর? একটা মন্ডল নেতার বিশাল সম্পত্তি, এই সমস্ত মন্ডল সভাপতি তার সম্পত্তি কত আছে একটা ইনকোয়ারি করা গেল, তাহলে তো বুঝে যাবো কি ছিল। আর এই মন্ডল সভাপতি 3 বছরে তার কত সম্পত্তি আছে। এই সমস্ত লুটপাট, এই ব্যাগার কাজ সেখানে বা ড্রজার দিয়ে করা গেছে। আমি শুনলাম বেনামে এই মন্ডল সভাপতি ড্রজার কিনছে, আবার সেই ড্রজারকে ব্যবহার করছে সেই জায়গার মধ্যে, এবং ওইটার মধ্যে আবার ম্যান্ডেজে কনভার্ট করছে, কারণ রেগার কাজ মানে ম্যান্ডেজে দেখাতে হবে। এই সব ভুল তথ্য দিয়ে প্রায় অধিকাংশ টাকা আত্মসাৎ করছে। প্রচণ্ড রকমের দুর্নীতি সেই জায়গার মধ্যে হচ্ছে, উন্নয়নের কোনো কাজ নেই। আমি এটার ঘটনার তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী যেভাবে এই রোগে দুঃখে ক্যান্সারে মারা গেছেন, তাকে তার দলের শহীদ হিসাবে এরকম একটা জনসভার মধ্যে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়ে গেলেন, এবং এলাকায় উত্তেজনা তৈরির ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী তাকেই দায়ভার নিতে হবে। তারপরে যে বাড়ি ঘরে এই সমস্ত আক্রমণ এখন হতেছে এই মুখ্যমন্ত্রীর এই মিটিংয়ের পর, হ্যাঁ, মানে সেই সমস্ত বিষয় Cinha kotorni hodarug lamphnugnai senkra komrad mau setun ase ma salpala jaka agartala milar maddoso de bobono osane pandau yakshi bodoni chairman bijon dor kokthumni bisingti shaka jero communist ni o kotor adong Karl Marx te mau setun mung hamya khlaikya borokno sejemung phunugo উত্তর পূর্বাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলে চীনের চিয়াং কাইশেকের সেনাবাহিনীর একটা গ্রুপ তাকে বন্দি করে এবং বাধ্য করে কমিউনিস্টদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে
জাপান সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে। এটা সাময়িক একটা ঐক্য ছিল, কিন্তু মনে প্রাণে চিয়াং কাইশেক ছিলেন বিদেশি সাম্রাজ্যবাদের বন্ধু এবং স্থানীয়ভাবে যে জমিদাররা ছিল সেই জমিদাররা ছিল তার মিত্র। তো যাই হোক, এই অবস্থাতে ইতিমধ্যেই সেনাবাহিনীর মধ্যে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে, লাল ফৌজ গড়ে উঠেছে, এবং সেই দিক থেকে ধরুন 1948 সালে গিয়ে চিয়াং কাইশেক পরাভূত হয়। এখানে কিভাবে যুক্তক্ষণ করতে হয় দেশ রক্ষা করার জন্যে, এটা যেরকম আছে, আবার কখন তার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে হয়, কিভাবে তাকে মোকাবেলা করতে হয়, এটা মাও সেতুং তার রণকৌশলের মধ্য দিয়ে দেখিয়েছেন। 1949 সালের 1 অক্টোবর তখন ঘোষিত হলো পিপলস রিপাবলিক অফ চায়না, যেটা নয়া গণতান্ত্রিক চীন নামে পরিচিত। তারপরে সমাজতন্ত্র নির্মাণের কাজ শুরু হলো। শেষের দিকে মাও সেতুংয়ের জীবিতকালে পার্টিতে কিছু ভুলভ্রান্তি হয়েছে। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বিপ্লব আমদানি রপ্তানি করা যায় এরকম একটা ধারণা পার্টিতে তৈরি হয়। মাও সেতুং তখন অসুস্থ, হস্তক্ষেপ করার ক্ষমতা তেমনভাবে ছিল না, যার ফলে দেখেছেন যে এখানেও আমাদের দেশে নকশালবাড়ি আন্দোলন থেকে শুরু হয়ে বামপন্থী বিচ্যুতির যে সমস্ত ঘটনাগুলি, চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান অস্ত্র ধরো চীনের মতো পরিস্থিতির অজুহাত দেখিয়ে, এগুলো মতাদর্শগত বিতর্ক, এবং এই নিয়ে মাও সেতুং মারা যাওয়ার আগেই চীনের পার্টির সঙ্গে আমাদের মতানৈক্য হয়। মাও সেতুং মারা যাওয়ার পরে তো ছিলই, পরবর্তী সময় অবশ্য চীনের কমিউনিস্ট পার্টি তাদের যে ভুল ছিল ওই সময় সেটা স্বীকার করে। এটা প্রায় 90 দশকের দিকে এসে তারপরে পার্টি টু পার্টি রিলেশন শেখানো হয়। তো যে কোনো মানুষের যে কোনো পার্টির কাজের ক্ষেত্রে যেখানে অতীতের কোনো অভিজ্ঞতা নেই সেখানে ভুল হতেই পারে, কিন্তু কমরেড মাও সেতুংয়ের বক্তব্য হচ্ছে যে এই ভুল থেকে শিক্ষা নেওয়া, এই ভুল না লুকিয়ে জনগণের কাছে বলা খোলাখুলিভাবে, এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয় তার জন্য সচেষ্ট থাকা। তার বহু বক্তৃতা, যেগুলো আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রেও আমাদের চেতনা সুসংহত করা, সুদৃঢ় করার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর। আমাদের প্রতিবেশী চীন, সুতরাং চীনের বিপ্লবের যে এই যে বিশাল তার আত্মত্যাগ, তাদের যে ভূমিকা, কমরেড মাও সেতুং যার নেতা ছিলেন, এর থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। আমাদের পার্টি কখনোই চীনের দ্বারা পরিচালিত হয়নি। আজকেও আমাদের পার্টি মার্ক্সবাদ, লেনিনবাদ চীনের পরিস্থিতিতে বাস্তবায়িত ওরা করেছে। আমাদের পার্টিও আমরা মনে করি মার্ক্সবাদ, লেনিনবাদ প্রয়োগ করব আমাদের দেশের পরিস্থিতিতে। এটাকে বিবেচনা করেই আমরা জনগণতান্ত্রিক বিপ্লব বা কৃষি বিপ্লব সম্পন্ন করেই সমাজতন্ত্র নির্মাণের দিকে এগিয়ে যেতে চাই, কারণ এটাই হচ্ছে ভারতীয় সমাজের
উত্তরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, স্বাধীনতা আন্দোলন যদি আমি প্রথম পদক্ষেপ ধরি, তাইলে এটা দ্বিতীয় পদক্ষেপ। এই পদক্ষেপ বাদ দিয়ে আমরা সমাজতন্ত্রে পৌঁছতে পারব না। Salo BJP Habanoko Kothumani Kutumuni Bishingti BJP Kishan Morchane Chodari Bedini Committee Klajaka Kothumani Kutumungo Adong Zungrogni Mung Asuktai Sakla Zaka Kothumari Dakshidak Ungui BJP Kishan Morchane Tang Pankara Roton Kanto Rai Saka Central Habang Hubaronika Hamne Bagay Jekaro Sinamka Abuna de Nane Bagay Kevonai Bodolo Kosham Palishina Naitonka Guri Huba Kanone Bagay Pane Shalobo Samutana BJP Kishan Morchane Shaka ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার সদর রুরালের সভাপতি, সদর আরবানের সভাপতি বাবন দত্ত আমরা আগে ঘোষণা করেছিলাম। আজকে আমাদের এই সদর আরবানের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে এবং তোর সঙ্গে 7টি মণ্ডলে কিষাণ মোর্চার মণ্ডলের সভাপতি ঘোষণা হবে। তারপরে মণ্ডল কমিটি তাদের কমিটি করে পরবর্তী সময়ে মণ্ডল কমিটি ঘোষণা হবে। আমাদের সারা রাজ্যে 10টা ডিস্ট্রিক্টে কিষাণ মোর্চার পর্যায়ক্রমে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আগে ঘোষণা হয়েছে, আপনারা জানেন। তো আমরা এখন পূর্ণাঙ্গ কমিটি আমরা এর মধ্যেই আমরা শেষ করব। 10টি পূর্ণাঙ্গ কমিটি আমাদের প্রত্যেকটি কমিটি প্রায় রেডি। আজকে আমাদের সদর রুরালের যে আরবানের যে কমিটি সেটা আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব। আমাদের সাউথের কমিটি গত পরশুদিন আমাদের গোমতী জেলার ডিস্ট্রিক্ট কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নর্থের যে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি সেটা ঘোষণা হয়েছে। 28 তারিখ আমাদের সাউথ ডিস্ট্রিক্টের আমাদের কমিটি ঘোষণা হবে। 2-3 দিনের মধ্যে আমাদের যে সদর গ্রামীণের কমিটি ঘোষণা হবে। আসলে আমাদের কিষাণ মোর্চার রাজ্য কমিটি আমাদের করতে একটু দেরি হয়েছে। তো আমাদের তো এখন আন্দোলনের সময় সারা দেশব্যাপী বিরোধীদের একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষককে লেলিয়ে দেওয়ার যে একটা ষড়যন্ত্র চলছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য কিষাণ মোর্চা আমরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে সারা রাজ্যে আমরা আন্দোলন করেছি এবং আমাদের এই আন্দোলন কৃষকদের স্বার্থে থাকবে। আপনারা শুনেছেন যে কেন্দ্রীয় সরকারের কৃষকদের স্বার্থে যে দুটো বিল পার্লামেন্টে পাস করেছে সেটা কৃষকের স্বার্থে, কৃষকের হিতে এবং দেশের স্বার্থে। একটা অংশ বিরোধী দলের একটা অংশ সামান্য কিছু কৃষককে নিয়ে সারা দেশব্যাপী সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাকে মোকাবেলা করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত কিষাণ নেতা এবং আমাদের কৃষকরা আমরা একযোগে কেন্দ্রীয় সরকারের এই কৃষি আইনকে আমরা সমর্থন করেছি এবং আগামী দিন এই আইনের সমর্থনে আমাদের আন্দোলন জারি থাকবে এবং কৃষকের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে আইনটা পাশ করেছে সেটাকে আমরা সমর্থন করি এবং সারা দেশব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা কেন্দ্রীয় সরকারের আইনকে আমরা সমর্থন করেছি। কারণ এই আইনে কৃষকদের স্বার্থে আপনারা জানেন যে কোনো একজন ম্যানুফ্যাকচারিং তার কোম্পানির একটা মাল উৎপাদন করে সে তার রেটটা সে নির্ধারণ করতে পারে। আজকে দেশ স্বাধীন হয়েছে 73-74 বছর হয়ে গেল, কৃষকের উৎপাদিত ফসল কৃষক তার দামটা নির্ণয় করতে পারে না। সেই কারণে কেন্দ্রীয় সরকারের যে আইন সেই আইনে বলা হয়েছে কৃষকের উৎপাদিত ফসলের একটা নির্ধারিত রেট থাকবে তার নিচে, কারণ কৃষকরা বারবার তার উৎপাদিত ফসল উৎপাদন করে সেটা সহায়ক মূল্যে বিক্রি করতে পারে না। আপনার ত্রিপুরার ক্ষেত্রে দেখেছেন, ত্রিপুরার যে বিগত সরকারগুলির আমলে যারা 25 বছর এখানে শাসন করেছেন, ত্রিপুরা রাজ্যের কোনো একটা কৃষক উৎপাদিত ফসল সহায়ক মূল্যে এই রাজ্যের সরকার প্রয়োগ করেনি।
কিন্তু আমাদের সরকার, রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর উদ্যোগে সরকার আসার পরেই ত্রিপুরা রাজ্যের কৃষকের স্বার্থে এবং কৃষকের উৎপাদিত ফসল সহায়ক মূল্যে ক্রয় করার জন্য 18 টাকা 15 পয়সা ধরে আমরা কৃষকদের কাছ থেকে MSPর মাধ্যমে আমরা ধান খরচ করছি। সেটা এই রাজ্যের কৃষকের উন্নতি হয়েছে। যারা এখানে বিরোধী দলের নেতৃত্ব রয়েছেন তারা বারবার বলছেন যে এই আইনে কৃষকদের ক্ষতি হবে, এই আইনের মাধ্যমে কৃষকের কি ক্ষতি হবে, কোথায় কি ক্ষতি হয়েছে সেটা তারা বলতে পারছে না। সেই কারণে সারা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করতে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের কৃষক বুঝতে পেরেছে যে এই আইনের মাধ্যমে কৃষকের ক্ষতি হবে না, কৃষক উৎপাদিত ফসল সে ন্যায্য দামে বিক্রি করতে পারবে এবং কৃষকের উৎপাদিত ফসল তার গুদামজাত করে রাখতে পারবে, যখন দাম বাড়বে সে বিক্রি করতে পারবে। এবং ত্রিপুরা রাজ্য নয়, ত্রিপুরা রাজ্য থেকে সে যদি মনে করে মহারাষ্ট্রে তার উৎপাদিত ফসল বিক্রি করবে, সেটা বিক্রি করতে পারবে, তার জন্য ট্যাক্স লাগবে না। সেই কারণে আমরা কেন্দ্রীয় সরকারের এই যে কৃষি আইন, সেই আইনকে আমরা সমর্থন করেছি। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে সারা দেশব্যাপী এবং আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত কৃষকের স্বার্থে এবং কৃষকের হিতে আমরা কাজ করছি। मिया दिसंबर नैजिबा सालमारि ओंखा कसा मन्त्री बकर अटल बिहारी वाजपेयी आसामा साल ओ सालनो मुतु खुबै 3 साल दिसंबर नैजिदक सालमारि ओ मुतु खुमा पान्दा खलाइजाखा ते बीजेपी मंडल 4 नम्बर बरदुआलनि बखाक्ते कसां मनिरि कुतुं कम्बल बागजाखा आरो मजाखा काउन्सिलर रत्न दत्त मंडल कासको खुबै गुबुन दक গতকালকে আমাদের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ছিল। সেই জন্মদিনকে আমরা কেন্দ্র করে আজকে আমরা সবারকে আজকে শীতবস্ত্র কম্বল প্রদান করছি। কারণ কেননা ওনার যে আদর্শ, সে আদর্শকে আমরা নিজে, ওনার যে অনুপ্রেরণা, ওনার যে আদর্শ, সে আদর্শকে আমরা সবার মধ্যে বিলি করতে চাই যে উনি কী ধরনের মানুষ ছিল। উনি সবাইকে গরিবের পাশে থেকে উনি সবার জন্য কাজ করত। তাই আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা এই গরিবদের আমার ওয়ার্ডের তরফ থেকে সবার কাছে আমরা কম্বল বিতরণ করছি। আমাদের মণ্ডল অফিসে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সঞ্জয় দা আছে এখানে এবং আমাদের কর্মকর্তারা সবাই আছে। আমরা সবার প্রতি ভালোবাসা রেখে আমরা এই ত্রিপুরা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যে অটল বিহারী বাজপেয়ীর অনুপ্রেরণায় আপনারা সবাই জানেন, অবগত আছেন। কালকে সকাল একাডেমিতে আমাদের যে পত্রিকা উদ্বোধন হয়েছিল, যে ওনার জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রাম করেছি। কেননা ওনার আদর্শকে আমরা কেন্দ্র করে ওনার যে ভালোবাসা, ওনার যে মানুষের প্রতি যে ওনার যে ভালোবাসা বা মানুষের প্রতি ওনার আদর্শ, সেই আদর্শকে কেন্দ্র করে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কালকেও আমাদের প্রোগ্রাম ছিল, গতকালকে আজকেও আমরা নানা প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি। আমরা ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের প্রতিটি জায়গায় ওনার জন্মদিন পালিত হয়েছে এবং ওনার যে কবি, উনি একজন কবিগুরুও ছিলেন। উনি যে কবিতা লিখত তার প্রতিও আমাদের অনুপ্রেরণা করেছে আমাদের প্রতি। সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যকে আরও মানুষের পাশে নিয়ে যেতে চাই। যে আপনারা দেখুন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী কীরকম প্রকৃতির লোক ছিল, ওনার আদর্শকে চলে আমরা আজকে এখানে সবার ওয়ার্ডের মাধ্যমে বা ত্রিপুরা রাজ্যের প্রতিটি জায়গায়, প্রতিটি বুথে, প্রতিটি স্টেটে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। भारतीय कम्युनिस्ट पार्टी फिल चुकुचिबा संसमा सालनो रगे सीपी हाबनक जम्मुदास भवन बदलनि बनाती साजाखा गुबुन फाइसिं आगरतला कृष्णनगर हरीश ठाकुर रोड आमसाइनि वीर चंद्र भवनब पान्दा खलाइजाखा बदलनि संसमा सालनो रगे कमिटिनि तांगफां मिलन बैद्य तै रंजित मजुमदार कौथुबनि बिसिनि दादाक सिदाक अंगै शाखा রুশ বিপ্লবের পরে রুশ বিপ্লবী ধারায় অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রগতিশীল যুবকদের মধ্যে একটা প্রেরণা তৈরি হয় যে ভারতবর্ষ শ্রমজীবী মানুষের মুক্তির যে আদর্শ, সেই আদর্শে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে।
সত্যভক্ত নামে এক যুবক 1925 সালের এই জুন মাসে সারা এই রাজ্যে বিভিন্ন রাজ্যে একটা প্রচারপত্র বিলি করে যে 1925 সালের 26শে ডিসেম্বর কানপুরে কংগ্রেস অধিবেশনের পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার উপলক্ষে কমিউনিস্টদের একটা সম্মেলন সেখানে আহ্বান করা হয়। সেখানে থেকে 4 দিনের সম্মেলন শেষে একটা কমিটি গঠন করা হয়। প্রথমে জানকী প্রসাদ বাগেরহাটটাকে সম্পাদক করে এই একটা কমিটি তৈরি হয়। পরবর্তী সময়ে এসবি ঘাটে বিভিন্ন সময়ে বিভিন্ন জন সম্পাদক হয়ে কমিউনিস্ট পার্টির সম্পাদক হয়েছেন। কিন্তু 1936 সালে যখন পিসি যোশী ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হয়, তখন ওনার নেতৃত্বে সারা ভারতবর্ষে সমস্ত শ্রেণীর মধ্যে পার্টির বিস্তার ঘটানোর জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন এবং কমিউনিস্ট পার্টিকে একটা শক্তিশালী গণভিত্তি তৈরি করে একটা গণ পার্টিতে পরিণত করেন। তখন বিভিন্ন পেশা সমস্ত দিকপালেরা ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত হয়েছিল। রাহুল সংস্কৃতের মতো ব্যক্তিত্ব, আমাদের এই রাজ্যের প্রতিযশা গায়ক যে শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, এরাও সেদিন আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে কমিউনিস্ট পার্টির আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। সেই থেকে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য এবং এই শ্রেণী বিভেদ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার লক্ষ্যে যে সংগ্রাম সেদিন শুরু করেছিল 1905 সালে, আজও সেই সংগ্রাম অব্যাহত আছে। আমরাও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষে যে আজকে যে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে যাতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে রক্ষা করে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে শোষিত বঞ্চিত মানুষের সংগ্রামকে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আজকের যুগের কমিউনিস্ট পার্টির প্রধান স্লোগান, এটাই আজকের যুগের চাহিদা। এই ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি তৈরি করা এবং বিপ্লবী সংগঠন করা খুবই কঠিন ছিল। তা সত্ত্বেও আমাদের দেশের বিভিন্ন প্রদেশে ছোট ছোট বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে। বিশেষ করে মুজাফফর আহমেদ এবং আব্দুল হালিমের নেতৃত্বে বাংলায়, এস.এ. ডাঙ্গের নেতৃত্বে মহারাষ্ট্র, সৈকত ওসমানীর নেতৃত্বে যুক্তপ্রদেশ এবং গোলাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ছোট ছোট কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে। এই কমিউনিস্ট গোষ্ঠীগুলি একত্রিত হয়ে 1925 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর কানপুরে, স্বদেশে উত্তরপ্রদেশের কানপুরে একটা সম্মেলনের আহ্বান করে। এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জনৈক সত্যভক্ত। ওনার নেতৃত্বে এখানে 2 দিনব্যাপী সম্মেলন হয় এবং ওই সম্মেলনে সারা দেশ থেকে রাষ্ট্রপ্রতিনিধি ওইখানে অংশগ্রহণ করেন এবং 2 দিনের সেই কনফারেন্সে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা দিবস। সেই অনুসারে আমরা প্রত্যেক বছর আমরা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি। তাই আজকেও আমরা সদর বিভাগের পরিষদের পক্ষ থেকে এখানে 95তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আহ্বান করতে চাই বিভিন্ন গণতান্ত্রিক শক্তিগুলি, ধর্মনিরপেক্ষ শক্তিগুলি, বাম গণতান্ত্রিক শক্তিগুলি একত্রিত হয়ে যাতে ফ্যাসিবাদ, আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, এই আহ্বান করছে আপনাদের মাধ্যমে। আপনার নামটা ডেজিগনেশন? মিলনবদ্ধ, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক। Abuna kare Bharatiya Communist Party kuri kasrang tangi chanai rongni samo tongnai hini saka phane salobo kuri tangi chanai rongni bagi choba khlai tongnai hini bo kognarkha